কৃষ্ণপ্রেম সুনির্মল, যেন শুদ্ধ গঙ্গা জল, সেই প্রেম অমৃতের সিন্ধু। অমৃতের সিন্ধুস্বরূপ কৃষ্ণপ্রেমের ধাত্রীভূমি পূর্ব বর্ধমান জেলার অগ্রদ্বীপ ধাম। ভক্তের সাথে ভগবানের মিলনস্থান এই অগ্রদ্বীপ ধাম। ভক্তের বিশ্বাসে ভগবানের সাড়া দেওয়ার পবিত্র ভূমি এই অগ্রদ্বীপ ধাম। আমরা সেই বৈষ্ণব তীর্থ অগ্রদ্বীপ ধাম ভ্রমণ করছি। এই ভিডিওর মাধ্যমে আমরা অগ্রদ্বীপ ধামের গোপীনাথ মন্দির, পরম ভক্ত গোবিন্দ দাসের সমাধি মন্দির, অগ্রদ্বীপের বার্ষিক মেলা সম্পর্কে সমস্ত তথ্য আপনাদেরকে জানাবো। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন। পূর্ব বর্ধমানের অগ্রদ্বীপ ধামের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হলো নদিয়া রানাঘাট স্টেশন থেকে। এই নদিয়া রানাঘাট থেকে এই অগ্রদ্বীপ ধামের দূরত্ব প্রায় 79 কিলোমিটার। আমরা এই লালগোলা লোকাল ধরে চলেছি নদিয়ার বেথরডি স্টেশনে এবং সেখান থেকে আমরা সড়ক পথে পৌঁছাবো অগ্রদ্বীপ ধাম। তবে যারা শহর কলকাতা থেকে এই অগ্রদ্বীপে পৌঁছাবেন তারা সরাসরি শিয়ালদা বা হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে এই অগ্রদ্বীপ স্টেশনে নামবেন এবং সেখান থেকে গঙ্গা নদী পেরিয়ে খুব সহজেই পৌঁছানো যাবে অগ্রদ্বীপে। আমরা যেহেতু নদিয়া থেকে যাচ্ছি তাই আমরা এই ট্রেন পথে বেথুয়াদহরিতে নেমে সেখান থেকে সড়ক পথে আমরা পৌঁছাবো অগ্রদ্বীপ। আমাদের ট্রেন কৃষ্ণনগর জংশন স্টেশন, বাহাদুরপুর, ধুবুলিয়া হয়ে দ্রুত গতিতে এগিয়ে চলেছে বেথুয়াদহরির উদ্দেশ্যে। আমাদের ট্রেন রানাঘাট থেকে যাত্রা শুরু করে প্রায় 1 ঘন্টা 10 মিনিটে পৌঁছালো এই বেথরডি স্টেশনে। এই বেথরডি স্টেশন থেকে বার হয়ে 100 মিটার এগিয়ে এই হাই রোড এবং সেখান থেকে আমরা অটো নিয়ে আমরা পৌঁছাবো অগ্রদ্বীপ ধাম। এবং এই বেথরডি থেকে এই অগ্রদ্বীপের দূরত্ব পড়েছে প্রায় 17 কিলোমিটার। অটো করে এই পথ যেতে আমাদের সময় লাগছে প্রায় 35 থেকে 40 মিনিট। এক্ষেত্রে মাথাপিছু আমাদের অটো ভাড়া দিতে হয়েছে 40 টাকা। আমাদের অটো নারায়ণপুর, মাঝের গ্রাম, চক, মদনডাঙ্গা প্রভৃতি গ্রামীণ জনপদের মধ্য দিয়ে এগিয়ে চলেছে অগ্রদ্বীপের উদ্দেশ্যে। আমাদের অটো প্রায় 40 মিনিট চলার পরে এখানে আমাদেরকে নামিয়ে দিল। এখানেই সমস্ত বাস, অটো, ম্যাটাডোর প্রভৃতি স্ট্যান্ড নিচ্ছে এবং এই জায়গা থেকে প্রায় 2 কিলোমিটার হেঁটে আমাদের পৌঁছাতে হবে অগ্রদ্বীপের গোপীনাথ মন্দিরে। নমস্কার দর্শক বন্ধুরা, আমরা পায়ে হেঁটে এগিয়ে চলেছি অগ্রদ্বীপের উদ্দেশ্যে। আমরা অগ্রদ্বীপের গোপীনাথ মন্দির এবং অগ্রদ্বীপের মেলা সম্পূর্ণ ঘুরে দেখব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। সবুজ গ্রাম্য পরিবেশের মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি অগ্রদ্বীপের গোপীনাথ মন্দিরের উদ্দেশ্যে। এই চলার পথে গোপীনাথ মন্দিরের মেলার তরুণদার আমাদেরকে স্বাগত জানাচ্ছে। পূর্ব বর্ধমানের ক্ষুদ্র জনপদ অগ্রদ্বীপ গঙ্গার তীরে গড়ে ওঠা অগ্রবর্তী গ্রাম হিসেবেই এই নামকরণ করা হয়েছে। এখানেই প্রতি বছর চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে মেলা বসে, আর এই মেলা অগ্রদ্বীপের গোপীনাথের মেলা নামে পরিচিত। আর এই মেলাকে কেন্দ্র করে অগ্রদ্বীপ এবং তার চারপাশের 2 থেকে 3 কিলোমিটার এলাকা প্রায় মিলন তীর্থের চেহারা নেয়। 4 থেকে 500 আখড়া তৈরি হয় এখানে পুণ্যার্থীদের সেবা করবার জন্য। আমরা সেই সমস্ত আখড়া দর্শন করতে করতে এগিয়ে চলেছি এই গোপীনাথ মন্দিরের উদ্দেশ্যে। এই অগ্রদ্বীপের মেলায় নদিয়া এবং পূর্ব বর্ধমানের আশপাশ থেকে অনেক মানুষ এখানে আসেন এবং এখানে আখড়া তৈরি করেন এবং এখানে গোপীনাথের পুজো করে এখানে পুণ্যার্থীদের সেবা দান করেন। এই মেলার উদ্যোক্তাদের মতে এই অগ্রদ্বীপের মেলার আবির্ভাব রহস্য লুকিয়ে রয়েছে প্রায় 500 বছরের পুরনো ইতিহাসে। অনুমান করা হয় 1515 খ্রিস্টাব্দে মহাপ্রভু নীলাচল যাত্রার সময় দীর্ঘ যাত্রাপথে ভাগীরথীর তীরে এই অগ্রদ্বীপে এসে বিশ্রাম নিয়েছিলেন। মহাপ্রভুর এই নীলাচল যাত্রার অন্যতম শিষ্য ছিলেন গোবিন্দ ঘোষ। এই বিশ্রাম শেষে গোবিন্দ ঘোষকে মহাপ্রভু এই অগ্রদ্বীপেই বসবাস করবার জন্য অনুরোধ করেন এবং মহাপ্রভু এখানে একটি কৃষ্ণের বিগ্রহ তৈরি করে প্রতিষ্ঠা করে তার নাম দেন গোপীনাথ এবং এই গোপীনাথের সেবার ভার এই গোবিন্দ ঘোষের হাতে দিয়ে তিনি নীলাচল চলে যান। এই সময় গোবিন্দ ঘোষ সন্ন্যাস ধর্ম পরিত্যাগ করে সংসার ধর্ম পালনে আগ্রহী হলেও অল্প কিছুদিনের মধ্যেই তিনি তার স্ত্রী এবং পুত্রকে হারান। এরপর গোপীনাথের সেবায় নিজের জীবনকে উৎসর্গ করেন গোবিন্দ ঘোষ।
প্রচলিত লোককথা থেকে জানা যায়, বৃদ্ধ বয়সে তিনি তার পারলৌকিক ক্রিয়া নিয়ে মুচড়ে পড়েন। সেই সময় স্বয়ং গোপীনাথ তাকে স্বপ্নে দেখা দেন এবং তিনি পুত্র হিসাবে গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ করবেন বলে তাকে আশ্বাস দেন। এরপরে আনুমানিক 1588 খ্রিস্টাব্দে চৈত্রের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে গোবিন্দ ঘোষ মারা গেলে অনেকের মতে স্বয়ং গোপীনাথ এই গোবিন্দ ঘোষের পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করেছিলেন বলে মনে করা হয়। তাই সেই তিথিকে স্মরণে রেখে প্রতি বছরই এই তিথিতে অনুষ্ঠিত হয় গোবিন্দ ঘোষের পারলৌকিক বা চিরে মহোৎসব। স্বয়ং গোপীনাথ 1 মাস ধরে হবিষান্ন গ্রহণ করেন এবং শ্রাদ্ধকালীন কাছা ধারণ করেন। গোবিন্দ ঘোষের পারলৌকিক ক্রিয়ায় এই পিণ্ডদানের জন্যই এই আয়োজন। অনেকে বলেন একমাত্র এখানেই নাকি স্বয়ং ভগবান ভক্তের শ্রাদ্ধ করেন, আর সেই প্রথা এখনও চলছে। কথা বলতে বলতে আমরা চলে এসেছি এই গোপীনাথ মন্দির প্রাঙ্গণেই। বৃহৎ এই মন্দির প্রাঙ্গণের একদিকে রয়েছে শ্রী গোবিন্দ ঘোষের সমাধি মন্দির এবং অন্যদিকে রয়েছে স্বয়ং গোপীনাথের মন্দির। আমরা প্রথমে এই পরম বৈষ্ণব শ্রী গোবিন্দ ঘোষের সমাধি মন্দির দর্শন করব। আর এটাই হচ্ছে সেই সমাধি মন্দির। অসংখ্য পুণ্যার্থী এই মন্দিরে পূজা নিবেদন করছেন। আর এটাই হচ্ছে সেই মন্দিরের গর্ভগৃহ, যেখানে গোবিন্দ ঘোষের স্মৃতিচিহ্ন বিরাজ করছে। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে অনুষ্ঠিত এই অগ্রদ্বীপের মেলায় অসংখ্য পুণ্যার্থী এখানে এসে রয়েছেন। এই পুণ্যার্থীর ভিড়ে সমগ্র অগ্রদ্বীপ ধাম জনপ্লাবিত। আমরা এবার এগিয়ে চলেছি এই গোপীনাথ মন্দিরের উদ্দেশ্যে। এই গোপীনাথ মন্দির প্রাঙ্গণে অসংখ্য পূজার ডালা সেন্টার রয়েছে। সেখানে 20, 30, 50, 100 টাকা মূল্যের বিভিন্ন ডালা রয়েছে। সেখান থেকে পুণ্যার্থী তাদের ডালা সংগ্রহ করে এই গোপীনাথ মন্দিরে পুজো দিতে পারেন। অসংখ্য পুণ্যার্থীর ভিড়ে এই গোপীনাথ মন্দির প্রাঙ্গণ পরিপূর্ণ। এখন এই গোপীনাথ মন্দির বন্ধ আছে, কেননা এখন মধ্যাহ্ন ভোজনের আরতি চলছে। এই আরতি শেষ হওয়ার পরে আবার মন্দির খুলবে। আমরা সেই মন্দির খোলার প্রতীক্ষায় রয়েছি। গোপীনাথের এই মন্দিরটি খুব সুন্দর সাজানো গোছানো। মন্দিরের দুপাশে রয়েছে 2টি তুলসী মঞ্চ এবং এই মন্দিরটির গাত্রে বিভিন্ন দেবদেবীর ছবি খোদিত আছে। মন্দির খোলার অপেক্ষায় এবং গোপীনাথের দর্শনের জন্য অসংখ্য পুণ্যার্থী ব্যাকুল হয়ে রয়েছে। এই ভোজন আরতি কীর্তনের পরে ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করবার পরেই আবার এই পুণ্যার্থীদের জন্য এই মন্দির খুলে যাবে। আর এই মুহূর্তে আমাদের সৌভাগ্য হয়ে গেল এই গোপীনাথ মন্দিরে ভোজন আরতি গান শ্রবণ করার। এই গোপীনাথ মন্দির প্রাঙ্গণে রয়েছে এই গোপীনাথ মন্দিরের নাট মন্দির। একটি গোল বৃত্তের আকারে তৈরি হয়েছে এই সুন্দর নাট মন্দিরটি। এই নাট মন্দিরে এই মুহূর্তে অসংখ্য পুণ্যার্থী বিশ্রাম নিচ্ছে প্রবল দাবদাহের হাত থেকে কিছুটা স্বস্তি পাওয়ার জন্য। এই অগ্রদ্বীপের মেলায় সাধারণ ভক্তের পাশাপাশি অসংখ্য সাধু সন্ন্যাসী এই অগ্রদ্বীপের মেলায় আসেন এবং এই মেলাটা উদযাপন করেন। এই ভোজন আরতি দর্শন গোপীনাথ মন্দির থেকে গিয়েছিল গোবিন্দ ঘোষের সমাধি মন্দির এবং সেখান থেকে আবার এই মূল মন্দিরে প্রবেশ করছে। ভোজন আরতি দর্শনের পর আমরা এই গোপীনাথ দর্শন করবার জন্য এই লাইনে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে স্বয়ং গোপীনাথ এবং শ্রী রাধিকার যুগল বিগ্রহ। অসংখ্য পুণ্যার্থী এই মন্দিরে গোপীনাথ দর্শন করবার পর এই তুলসী মঞ্চে ধূপ প্রদীপ এবং উলুধ্বনির মাধ্যমে ঈশ্বরের উদ্দেশ্যে ভক্তি ও শ্রদ্ধা নিবেদন করছেন।
এই গোপীনাথ মন্দির প্রাঙ্গণে রয়েছে একটি সুন্দর শিবের মন্দির। যে সকল পুণ্যার্থী গোপীনাথ দর্শন করতে আসেন তারা অতি অবশ্যই এই পাশের শিব মন্দিরে শিবলিঙ্গ অবশ্যই দর্শন করেন। এবার আমরা আবার চলেছি এই গোপীনাথ মন্দির পার্শ্বস্থ অঞ্চলে অবস্থিত বিভিন্ন আখড়া দেখতে। এই অগ্রদ্বীপের গোপীনাথের মেলা সাধারণ ভক্ত মানুষের কাছে প্রবল জনপ্রিয়। প্রায় 450 বছর ধরে এই মেলা ধারাবাহিকভাবে আয়োজিত হয়ে আসছে। আগে অগ্রদ্বীপের খ্যাতি ছিল বারণী স্নান উৎসবের জন্য। এই বারণী স্নান হয় চৈত্রের কৃষ্ণা ত্রয়োদশীতে। জনশ্রুতি আছে এই উৎসবের সূচনা শ্রী চৈতন্যদেবের আবির্ভাবের অনেক আগেই। বহুদিন থেকেই বাংলা, বিহার, বাংলাদেশ এবং উড়িষ্যার নানা প্রান্ত থেকে মানুষ অগ্রদ্বীপে বারণী স্নানে সামিল হতে আসতেন। রেভারেন্ড ফাদার জেমস লংয়ের দ্য ব্যাংকস অফ ভাগীরথী থেকে জানা যায় 1823 সালের অগ্রদ্বীপের এই গোপীনাথ বারণী মেলায় আগত ভক্তের সংখ্যা ছিল প্রায় 1 লক্ষের বেশি। বিক্রি হয়েছিল আনুমানিক 12 লক্ষ টাকারও বেশি। সেই সময় নাকি গঙ্গাসাগর মেলার থেকেও এই অগ্রদ্বীপের বারণী স্নানের খ্যাতি ছিল। বর্তমানে এই মেলায় প্রতি বছর 10 থেকে 15 লক্ষ মানুষ এই মেলায় আসেন এবং গোপীনাথের পুজো দিয়ে এই মেলাটাকে উদযাপন করেন। কথিত আছে এই মেলা ভ্রমণ করতে আসে কেউ অভুক্ত থাকে না। এই মেলায় অসংখ্য আখড়া হয় এবং অসংখ্য আখড়ায় সকল পুণ্যার্থীদের জন্য খাবারের ব্যবস্থা থাকে। ঠিক তেমনি আমরা একটা আখড়ায় বসে পড়েছি এই দুপুরের অন্নপ্রসাদ গ্রহণ করবার জন্য। অন্নপ্রসাদ গ্রহণের পরে আমরা এবার এগিয়ে চলেছি বাড়ির পথে। এই চলার পথে আমাদের এই লোকগীতির অনুষ্ঠান চোখে পড়ল। এই ফেরার পথে আমাদের চোখে পড়ল এই চরণপালের আশ্রম। এই আশ্রমটি বাংলা 1102 সন থেকে সকল পুণ্যার্থীদের সেবাদান করে আসছে। এটি সেই চরণপালের আশ্রম। সকল পুণ্যার্থী এখানে সাময়িক সময়ের জন্য বিশ্রাম নিচ্ছে। আর এর পাশে রয়েছে সুন্দর হুগলি নদী তথা মা গঙ্গা। অসংখ্য পুণ্যার্থী এই মা গঙ্গায় স্নান করছেন। শোনা যায় এই ঘাটেই গোবিন্দ ঘোষের পারলৌকিক কাজ করবার জন্য ক্ষৌর কার্য সম্পাদন করেছিলেন স্বয়ং গোপীনাথ। বন্ধুরা, এবারের মতো এই মেলাকে এবং অগ্রদ্বীপকে বিদায় জানিয়ে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে চলেছি। আমাদের এই অগ্রদ্বীপের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।